তো বেসিক্যালি আমাদের আজকের লেকচার 3 তে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেসিক যে টার্মগুলো আছে, ভয়েড রেশিও কি, পোরোসিটি কি, ডেনসিটি কি, তারপর হচ্ছে স্পেসিফিক ডেনসিটি কি, প্লাস্টিসিটি ইনডেক্স কি, লিকুইডিটি ইনডেক্স কি, প্লাস্টিক লিমিট কি, আটারবার্গ লিমিট কি, অনেকগুলো টার্মের সাথে আমরা পরিচিত হব। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের প্রত্যেকটা টার্ম আমাদের জন্য ইম্পর্টেন্ট, কেননা এগুলোর সাপেক্ষেই আমরা মেজার করব বাকিগুলার কেমন, মানে ডেভিয়েশন কেমন হয়েছে। আমাকে ছোট 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 ডেফিনেশন গুলা কোন জিনিসটা বলতে কি বোঝায় আমাকে জানতেই হবে, ঠিক আছে? এইগুলো যদি আমরা না জানি, সামনে যে আপকামিং লেকচার গুলো আসবে এগুলোতে আমরা জিনিসগুলো করতে পারবো না। সো বেসিক্যালি সয়েল জিনিসটাকে আমরা অলরেডি আগে জেনে এসেছি। অ্যাকর্ডিং টু দ্য গ্রেন সাইজ, সয়েল মে বি কবলস, গ্রাভেল, স্যান্ড, সিল, ক্লে। সো বলা হচ্ছে গ্রেন সাইজের অনুসারে সয়েলকে বিভিন্ন নাম বলা হয়, বিভিন্ন নামে আমরা জানি। কাবল নামে জানি, গ্রাভেল নামে জানি, তারপর স্যান্ড, সিল, ক্লে নামে আমরা জানি, ঠিক আছে? গ্রাভেল জিনিসটা কি সেটাও জানি। এটা হচ্ছে ডায়ামিটার, অর্থাৎ এদের সয়েল পার্টিকেলের ডায়ামিটার রেঞ্জ অনুসারে যদি এত থেকে এতর মধ্যে থাকে তখন সেটাকে গ্রাভেল বলা হচ্ছে। যদি এত থেকে এতর মধ্যে থাকে সেটাকে স্যান্ড বলা হচ্ছে। যদি এত এর কম থাকে তখন সেটাকে স্যান্ড ক্লে, সরি সিল্ট ক্লে বলা হচ্ছে। আর যদি দেখা গেছে যে তিনটা একসাথে আছে, স্যান্ড, সিল্ট, ক্লে, তখন সেটাকে লোম বলা হয়, ঠিক আছে? এটা এক প্রকার সয়েল। সো এখানে বেসিক্যালি যেটা বলা হইলো সয়েলটা কিভাবে তৈরি হয়, ফিজিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিং এর মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে? আর এখানে এদেরকে ক্লাসিফিকেশন করা হয়েছে কিভাবে, তাদের ডায়ামিটার, পার্টিকেল সাইজ দিয়ে, ঠিক আছে? সাইজের ডায়ামিটার অনুসারে সয়েল গুলোকে 4টা ভাগে ভাগ করছে, এই আর কি। সো এখানে জানার তেমন কিছু নাই, জাস্ট কিছু ডেফিনেশন। সয়েল, ট্রান্সপোর্টেড সয়েল, এলুভিয়াল সয়েল, তারপর হচ্ছে মেরিন সয়েল, আইওলিন সয়েল, কলুভিয়াল সয়েল। এই জিনিসগুলো কি? এগুলো হচ্ছে টাইপস অফ সয়েল, কিন্তু এগুলো হচ্ছে ডায়ামিটার অনুসারে না, ঠিক আছে? এগুলো হচ্ছে সয়েলের বিভিন্ন টাইপস, তাদের হচ্ছে উৎপত্তি অনুসারে তাদের নামকরণ গুলো করা হয়েছে। রেসিডুয়াল সয়েলটা কি? রিমেইন এট দ্য প্লেস অফ দেয়ার ফরমেশন অ্যাজ আ রেজাল্ট অফ দ্য ওয়েদারিং অফ প্যারেন্ট রকস, অর্থাৎ তাদের প্যারেন্ট রক যেখানে ছিল সেই জায়গাতেই যে সয়েল গুলো রিমেইন করে, মানে স্টে করে, সেই সয়েলটাকে বলা হচ্ছে কি রেসিডুয়াল সয়েল। অর্থাৎ প্যারেন্ট রক থেকে ওয়েদারিং এর ফলে ওই সয়েল গুলো সৃষ্টি হয়েছে এবং ওই জায়গাতেই রয়ে গেছে, ঠিক আছে? এটা কোনো ট্রান্সপোর্ট হয়নি, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না। সো সেই সয়েলকে বলা হবে রেসিডুয়াল সয়েল। সাইজ অফ দ্য গ্রেনস আর আইডেন্টিফাইড, সরি, ইনডিফিনিট। আচ্ছা, ইনডিফিনিট বলতে বোঝাচ্ছে কি, এখানে যে সাইজ গুলো আছে সেটা আসলে ফিক্সড কোনো রেঞ্জ নাই, এটার বিভিন্ন সাইজের হইতে পারে, ঠিক আছে? তো রেসিডুয়াল সয়েল তাহলে কি বুঝলাম? রেসিডুয়াল সয়েল বলতে বোঝাচ্ছে প্যারেন্ট রক থেকে যে সয়েল গুলো ওয়েদারিং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে, যেগুলোর কোনো কি হয়নি, ট্রান্সপোর্টেশন হয় নাই, সেই ফরমেশনের জায়গাতেই সে থেকে গেছে, সেই সয়েলটাকে বলা হবে রেসিডুয়াল সয়েল। এবং তাদের সাইজ গুলা আসলে ইনডিফিনিট, অর্থাৎ ডেফিনিট না। আমরা যে এর আগে সয়েলের বিভিন্ন দেখলাম, এগুলো সবগুলো ডেফিনিট, অর্থাৎ এখানে রেসিডুয়াল সয়েলের ওরকম কোনো নির্দিষ্ট ডায়ামিটার নাই। এরপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সপোর্টেড সয়েল, found at the locations far removed from their place of formation. এক কথায় খুব ইজি, যে সয়েলটা তার ফরমেশন যেখানে সে সৃষ্টি হয়েছিল সেখান থেকে যদি সে অন্য জায়গায় চলে যায়, সেই সয়েলটাকে বলা হবে ট্রান্সপোর্টেড সয়েল। ট্রান্সপোর্টিং এজেন্সিজ আর গ্লেসিয়ার্স, উইন্ড এন্ড ওয়াটার। তাহলে কিসের মাধ্যমে সয়েলটা চলে আসছে? গ্লেসিয়ার্স, অর্থাৎ বরফ। বরফ আমরা জানি আপনার আটলান্টিক মহাসাগরের সাইডে কি আছে, সবগুলো বরফের জায়গা। তো ওখান থেকে বরফের মাধ্যমে সেটা কি গেছে, সেটা ট্রান্সপোর্ট হয়েছে। উইন্ড, বাতাসের মাধ্যমে সেটা চলে আসছে, ওয়াটারের মাধ্যমে সেটা চলে আসছে। সো এগুলো হচ্ছে এজেন্সিস, অর্থাৎ মাধ্যম। এই মাধ্যমগুলোর সাহায্যে যে সয়েল গুলা তাদের ফরমেশন থেকে চলে আসে তাকে বলা হচ্ছে কি ট্রান্সপোর্টেড সয়েল। সো দুই ধরনের সয়েল দেখলাম, যেটা তার ফরমেশনের জায়গায় থেকে যায় সেটা রেসিডুয়াল, যেটা তার ফরমেশনের জায়গা থেকে নড়ে যায় সেটা ট্রান্সপোর্টেড সয়েল। তাহলে অ্যালুভিয়াল সয়েলটা কি? আর মোস্ট are those that have been transported by running water. তাহলে এটা জাস্ট ট্রান্সপোর্টেড সয়েলের একটা প্রকার, যেটা ওয়াটারের মাধ্যমে ট্রান্সপোর্টেড হয়ে আসছে, সেটাকে বলা হচ্ছে alluvial soil. So alluvial soil is a kind of transported soil which is transported through the water. একটু বললেই হবে। এরপর আসি মেরিন সয়েল, আর those deposited in sea water. So সাগরের মধ্যেও কিন্তু মাটি জমে। তো সাগরের মধ্যে যে মাটিগুলো জমা পড়ে সেগুলোকে বলা হচ্ছে কি মেরিন সয়েল। aeolian soil are those that transported and deposited by wind. তাহলে aeolian soil কি ট্রান্সপোর্টেড সয়েল। এগুলো কিভাবে জমা হইতেছে? বাতাসের মাধ্যমে, অর্থাৎ বাতাসের মাধ্যমে এসে জমা হইতেছে, সেই সয়েলটাকে বলা হচ্ছে কি aeolian soil.
colloidal soil কি তাহলে আর those deposited primarily through the action of gravitational force. So এখানে মাধ্যম যেটা সেটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটির কারণে যে সয়েলটা এসে জমা পড়তেছে সেটাকে বলা হচ্ছে কি কলোভিয়াল সয়েল। তাহলে আমরা কয়টা প্রকার পড়লাম? প্রায় 6 ধরনের সয়েলের প্রকারভেদ পড়লাম। রেসিডুয়াল আর ট্রান্সপোর্টেড সয়েলের মধ্যে পার্থক্যটা কি তাহলে? রেসিডুয়াল সয়েলের মধ্যে পার্থক্য হচ্ছে এটা তার ফরমেশন। Please don't unmute yourself. I didn't say to unmute. Whenever I will take the questions, then mute yourself. Okay. So residual soil হচ্ছে কি যেটা তার ফরমেশন এলাকা থেকে মানে থেকে যাবে। ট্রান্সপোর্টেডটা কি তার ফরমেশন এলাকা থেকে চলে আসবে। অ্যালুভিয়ালটা কি এটা হচ্ছে ট্রান্সপোর্টেড সয়েল কিন্তু সেটা কিসের মাধ্যমে আসবে? সেটা ওয়াটারের মাধ্যমে সেটা চলে আসবে। মেরিনটা কি যেটা সাগরে এসে জমা পড়ে। অ্যালুভিয়ালটা কি যেটা বাতাসের মাধ্যমে ট্রান্সপোর্টেড হইতেছে। কলোভিয়ালটা কি তাহলে যেটা গ্র্যাভিটির কারণে এসে জমা পড়তেছে। সো খুব ইজি, টাইপস গুলো শুধু আমরা একবার করে দেখবো, তারপর এটা আমাদের মাথায় ইজিলি কি হয়ে যাবে। সো সয়েল ফেজ রিলেশনশিপ। সয়েলের মধ্যে বিভিন্ন ফেজ থাকে। ফেজ বলতে এয়ার থাকে, ওয়াটার থাকে, আর হচ্ছে কি সলিড থাকে। আমরা এয়ারের পোরশনটাকে ভয়েড বলি, ঠিক আছে, ভয়েড। তারপর হচ্ছে ওয়াটার থাকে, তারপর হচ্ছে সলিড থাকে। তিনটা ফেজ মিলে হচ্ছে আসলে সয়েলের পুরো একটা স্তর গঠিত হয়, ঠিক আছে, তিনটা জিনিস মিলায়। এখন আমাকে এগুলাকে ভলিউমের সাপেক্ষে সাজাতে হবে আর একটা ওয়াইটের সাথে সাপেক্ষে সাজাতে হবে। তাহলে ওয়াইটের সাপেক্ষে সাজালে আমরা ওয়াটার কন্টেন্টটা পাবো, আর যদি ভলিউমের সাপেক্ষে সাজাই এক সাইডে তাহলে আমরা অনেকগুলো ডেফিনিশন একসাথে পাই। ভয়েড রেশিও পাই, পোরোসিটি পাই, ডিগ্রি অফ স্যাচুরেশন পাই। আচ্ছা, প্রথমে কি করতে হবে? আমি এরকম একটা ডায়াগ্রাম আঁকবো, ব্লক আঁকবো। আঁকার পর আমি এয়ার দিব, ওয়াটার দিব, সলিড দিব। তো এয়ারের পাশে আমি VA দিয়ে দিব, এই পাশে দিব WA, এই পাশে দিব VW, এই পাশে দিব WW, এই পাশে দিব VS, এই পাশে দিব WS। তার মানে কি এদিক দিয়ে সবগুলো ওয়াইড আকারে লিখলাম, এদিক দিয়ে সবগুলো ভলিউম আকারে লিখলাম, ঠিক আছে, যার যতটুকু বাউন্ডারি এর বাইরে আমরা পারবো না। তো এই ডায়াগ্রামটা কি সবাই আঁকতে পারবো? জি স্যার। থ্যাংক ইউ। এখন আসি এই ডায়াগ্রাম থেকে দেখে দেখে আমাকে এই রিলেশন গুলো বের করতে হবে। তো রিলেশন গুলো প্রথমে আমরা ডায়াগ্রাম থেকে ওই কল্পনা করে শিখে ফেলবো, কিন্তু পরবর্তীতে আমাকে ইকুয়াল টু কি এটা কিন্তু মানে মনে রাখতেই হবে। তখন কিন্তু আর ডায়াগ্রাম আমার থাকবে না সামনে। প্রথমে শেখার সময় ডায়াগ্রাম থেকে দেখে দেখে শিখবো, কিন্তু পরবর্তীতে এগুলো কিন্তু মাথায় সেট আপ হয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা আসি এবার, হোয়াট ইজ ই? ছোট হাতের এটাকে বলা হচ্ছে ভয়েড রেশিও। ভয়েড রেশিও কি তাহলে? ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড। এখন ভলিউম অফ ভয়েড বলতে কি বোঝাচ্ছে? ভলিউম অফ ভয়েড বলতে বোঝাচ্ছে কি মানে যেখানে ভয়েডটা আছে আর কি, ওই ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড। একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে ভলিউম অফ সলিড হচ্ছে এই অংশটা যেখানে শুধু মাটিই আছে। সো আর ভলিউম অফ ভয়েড কি এটা ক্লিয়ার হতে হলে আমরা পরবর্তী আরেকটা ফিগার দেখি। এই যে এখানে দেখা আছে কি ভলিউম অফ ভয়েড, এয়ার এবং ওয়াটার এই দুইটা একসাথে হচ্ছে ভলিউম অফ ভয়েড। তাহলে ওয়াটার এবং এয়ার দুইটা মিলাইকে বলা হবে কি ভলিউম অফ ভয়েড। সো আমরা আবার এই ফিগারে চলে আসছি। তাহলে এখানে কোনটা হবে? ভলিউম অফ ভয়েড বলতে বোঝাবে VA প্লাস VW। তাহলে এই দুইটা অংশ মিলে হচ্ছে কি ভলিউম অফ ভয়েড। সো আমি যদি বলি হোয়াট ইজ ভয়েড রেশিও, আমাকে বলতে হবে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। শেষ। এটার সবসময় মান দশমিকে আসে, ঠিক আছে, ডেসিমালে। তাহলে ই নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা না, ই হচ্ছে জাস্ট এই দুইটা রেশিও। এখন আসি পোরোসিটি। পোরোসিটি জিনিসটা কি তাহলে? ভলিউম অফ ভয়েড। তাহলে এই দুইটা জিনিস একসাথে মিলে গেছে, ভলিউম অফ ভয়েড উপরে ভলিউম অফ ভয়েড উপরে। সো ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই টোটাল ভলিউম, এটা হচ্ছে কি টোটাল ভলিউম, মানে এই তিনটা যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে উপরে থাকবে এই দুইটা, নিচে থাকবে তিনটা। তাহলে ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই টোটাল ভলিউম, এটাকে বলা হচ্ছে কি পোরোসিটি। তাহলে পোরোসিটি মানে কি এই দুটো রেশিও, ঠিক আছে। এটাও কিসে? এটা কিন্তু পার্সেন্টেজে বের করা হয়, এটা কিন্তু ডেসিমালে। সো পার্সেন্টেজে যখন কোনো মান বের করব আমি এই ভ্যালুর সাথে একটা 100 গুণ করে দিব, ইনটু 100, যেটা এই জায়গায় এই দুইটা জায়গায় দেখাইছে সেই জায়গায় আমি কি করব 100 গুণ করে দিব, ঠিক আছে। তাহলে আমি পোরোসিটি পেয়ে যাচ্ছি। তাহলে আপনি সাপেক্ষে এই দুইটার অনুপাতটা কেমন। আর ভয়েড রেশিও বলতে বোঝাচ্ছে এই এই দুইটার আর এই দুইটার অর্থাৎ রেশিওটা, ঠিক আছে। তো ভয়েড রেশিও মানে এই সলিডের সাপেক্ষে যে ভয়েডের তুলনাটা দেখাইছে আর কি। তাহলে পোরোসিটি পারলাম, ভয়েড রেশিও পারলাম। ওয়াটার কন্টেন্টটা কি? ওয়াটার কন্টেন্টে যখন আসবো আমাকে কিন্তু আবার হোয়াইটের দিকে চলে আসতে হবে। এখন আর ভলিউম দিয়ে কোনো কাজ না, ঠিক আছে। তাহলে ওয়াটার কন্টেন্ট হচ্ছে ছোট হাতের W ইকুয়াল টু হোয়াইট অফ ওয়াটার, অর্থাৎ এই যে WW মাঝখানেরটা ডিভাইড বাই WS।
ইনটু 100, কারণ কি ওয়াটার কন্টেন্ট সবসময় পার্সেন্টেজে বের করতে হয়। তাহলে ওয়াটার কন্টেন্ট সমান বলবো WW বাই WS, WW বাই WS, শেষ। এখন চলে যাবো আবার ডিগ্রি অফ স্যাচুরেশন। আরেকটা পয়েন্ট আসছে ডিগ্রি অফ স্যাচুরেশন, যেটাকে S বড় হাতের S দিয়ে ডিনোট করে, এবং সেটা হচ্ছে কি, সেটার জন্য আবার ভলিউমের দিকে চলে যাব। ভলিউম অফ ওয়াটার ডিভাইড বাই ভলিউম অফ ভয়েড। এতক্ষণ ভলিউম অফ ভয়েড উপরে ছিল, কিন্তু ডিগ্রি অফ স্যাচুরেশনে এসে ভলিউম অফ ভয়েডটা চলে যায় নিচে। আর এটার ভ্যালু, এটার মানও কি, S এর মানও পার্সেন্টেজে বের করা হয়, এজন্য একটা 100 গুণ করছে। তাহলে কি কি শিখলাম আমরা? ডিগ্রি অফ স্যাচুরেশনে শিখলাম ভলিউম অফ ভয়েড অর্থাৎ এই দুইটা থাকবে নিচে, আর ভলিউম অফ ওয়াটার অর্থাৎ ওয়াটারটা থাকবে উপরে। সো ডিগ্রি অফ স্যাচুরেশন মানে ভলিউম অফ ওয়াটার বা ভলিউম অফ ভয়েড। সো এই চারটা ইকুয়েশন একটু দেখে নেন। এখন আমরা আরো কয়েকটা ডেফিনিশন দেখবো, এই সয়েল ফেজ থেকে আসছে। ইউনিট ওয়াইড, ঠিক আছে? ইউনিট ওয়াইড জিনিসটা কি? ইউনিট ওয়াইড কে আমরা গামা দ্বারা, ঠিক আছে, গামা দ্বারা প্রকাশ করি। তাহলে গামা ইকুয়াল টু হবে W বাই V। W মানে কি বুঝাচ্ছে? W মানে ওজন, ঠিক আছে, W বা ওয়াইড, ঠিক আছে, W মানে ওয়াইড, আর V মানে ভলিউম। তাহলে ওয়াইড কে যদি আমি ভলিউম দ্বারা ভাগ করি তাহলে কি পেয়ে যাচ্ছি? ইউনিট ওয়াইড পেয়ে যাচ্ছি। সো ইউনিট ওয়াইড 2 থেকে 3 ধরনের আছে। বাল্ক ইউনিট ওয়াইড আছে, ড্রাই ইউনিট ওয়াইড আছে, সাবমার্জ ইউনিট ওয়াইড আছে। জাস্ট একটা থেকে আরেকটা কনভার্ট করা, ঠিক আছে, এগুলো কিছুই না। সো আমাকে কেউ একজন বলেন W বাই V করলে তো আমি কি পাচ্ছি? ইউনিট ওয়াইড পাচ্ছি গামা, কিন্তু যদি V বাই W করি তখন কি পাবো? কারো কি জানা আছে V বাই W করলে? ঠিক আছে, সমস্যা না, আমরা সামনে জেনে নিব। এখন আসি, এই যে W, এই ওয়াইডটা কি বোঝাচ্ছে? সলিড এবং ওয়াটারের। আর ভলিউম বলতে বোঝাচ্ছে কি? সলিড, ওয়াটার, এয়ার, অর্থাৎ তিনটা ভলিউম। ওয়াটার বেলায় তাহলে ইয়ারটা বাদ গেছে, ঠিক আছে। তাহলে বাল্ক ইউনিট ওয়াইডে আমার ইয়ারটা ধরবে না, ইয়ার অর্থাৎ ওয়াইড, ইয়ারের ওয়াইডটা ধরবে না, সেটা হচ্ছে আমার বাল্ক ইউনিট ওয়াইড। আর ড্রাই ইউনিট ওয়াইডটা কি তাহলে? ড্রাই ইউনিট ওয়াইডটা হচ্ছে শুধু WS টাই নিব, WS ডিভাইড বাই টোটাল ভলিউম, সেটা করলে আমি ড্রাই ইউনিট ওয়াইড পাচ্ছি। সো এটাকে D দ্বারা ডিনোট করছি, ঠিক আছে। আর টোটালটাকে আমি T দ্বারা ডিনোট করছি, T। এখন আসি সাবমার্জ ইউনিট ওয়াইড। সাবমার্জ মানে কি বোঝাচ্ছে? টোটালটা থেকে আমি ড্রাইটা বাদ দিব, ঠিক আছে, অর্থাৎ ড্রাই না, টোটালটা থেকে আমি ওয়াটার, এটা হচ্ছে গামা ডাব্লিউটা বলতে বোঝাচ্ছে কি? ওয়াটারের জন্য ইউনিট ওয়াইড, ঠিক আছে। তাহলে গামা W বাদ দিব, সো সাবমার্জ ইউনিট ওয়াইড বের হবে। তাহলে আমি টোটাল যেটা আছে এখানে গামা W সমান দেখাইনি, খাতায় একটু লিখে রাখেন। গামা W সমান কি হবে? WW বাই টোটাল V। গামা W সমান কি হবে? WW বাই টোটাল V। সো আমি যদি এই টোটাল ইউনিট ওয়াইড থেকে গামা W বাদ দেই তাহলে পেয়ে যাচ্ছি সাবমার্জ ইউনিট ওয়াইড, যেটাকে গামা প্রাইম দ্বারা ডিনোট করা হয়। সো এখানে আমি তিনটা, অর্থাৎ এখানে যেটা লেখা নাই ওটা সহ চারটা ইউনিট ওয়াইড এর সম্পর্ক দেখলাম, ঠিক আছে। চারটা ইউনিট ওয়াইড, এই ইউনিট ওয়াইড গুলো আমরা সামনে বিভিন্ন কাজে আমাদেরকে লাগবে, ফর্মুলা করতে, বিভিন্ন ম্যাথ করতে। সো এই চারটা কি সবাই বুঝতে পারছি? The total unit wide doesn't measure the effectiveness of compaction. তাহলে টোটাল ইউনিট ওয়াইড যেটা আছে এটা মেজার করতেছে না কোন জিনিসটা? ইফেক্টিভনেস অফ কম্প্যাকশন ডাইরেক্টলি, মানে যে কম্প্যাকশনটা আসতেছে মাটির উপর সেই জিনিসটা কিন্তু সে ডাইরেক্টলি মেজার করতে পারতেছে না। সিন্স দ্য ওয়েট অফ ওয়াটার ইন ভয়েড, তাহলে ভয়েড এর মধ্যে যে ওয়াটারের যে ওয়েটটা আছে, WW টা আছে ভয়েড এর মধ্যে, অর্থাৎ ফাঁকা জায়গার মধ্যে যে WW টা আছে উইল ইনক্রিজ দ্য টোটাল ওয়াইড। তো কি করবে? আমার WW টা হচ্ছে জায়গা দখল করে নিবে, ঠিক আছে, অর্থাৎ টোটাল ওয়াইডটা বাড়াই ফেলবে। সো আমি টোটালের, এখানে জাস্ট টোটালের নিয়ে বর্ণনা করলো, বলা হলো কি এই টোটাল ইউনিট ওয়াইডটা কম্প্যাকশনের কারণে কি করে না, মানে অতটা ভালো ইফেক্ট ফেলতে পারে না, ঠিক আছে, ওয়াইডের উপর। আবার এই WW টা কি করে? তাদের জায়গা দখল করে নেয়, ঠিক আছে, অর্থাৎ ভয়েডের মধ্যে জায়গা দখল করে নেয়, ফলে আস্তে আস্তে ওয়াইডটা বেড়ে যায়। ইন আইদার কেস, অন্য ক্ষেত্রে দ্য ভয়েড রেশিও ইনক্রিজেস, মানে ভয়েড রেশিও বৃদ্ধি পায় আস্তে আস্তে, অর্থাৎ ই এর মানটা বৃদ্ধি পায়। লেস কম্প্যাকশন আর ডিক্রিজেস
আচ্ছা, কখন ইনক্রিজ হবে ভয়েড রেশিওটা? যদি সয়েলের কম্প্যাকশন কম থাকে। সয়েলের কম্প্যাকশন কম থাকলে ভয়েড রেশিও বাড়বে। আর যদি সয়েলের কম্প্যাকশন বেশি হয় তখন ভয়েড রেশিও কমে যাবে। সো এই প্যারাটা দুইটা জিনিস সম্পর্কে ধারণা দেয়। একটা হচ্ছে এই বাল্ক ইউনিট ওয়াইড অথবা টোটাল ইউনিট ওয়াইড গামাটি কিভাবে চেঞ্জ হচ্ছে, তার ওয়াইডটা কিভাবে চেঞ্জ হচ্ছে কম্প্যাক্টেড সয়েলে। আরেকটা ধারণা দেয় হচ্ছে ভয়েড রেশিও ই নিয়ে। ভয়েড রেশিও কখন বাড়তেছে আর কখন কমতেছে। সো দুইটা জিনিস। তাহলে আমি প্রথম যেটা পড়ছিলাম সেটা হচ্ছে টোটাল ইউনিট ওয়াইড গামাটা। গামাটা বলা হচ্ছে কি এতটা ইফেক্ট ফেলতে পারবে না ও কোনো একটা কম্প্যাকশনের ক্ষেত্রে, কোনো একটা কম্প্যাক্টেড সয়েলের ক্ষেত্রে। কিন্তু এখানে যে ডাব্লিউটা আছে সেটা ভয়েডের মধ্যে তাদের নিজস্ব ওয়াইডটা বৃদ্ধি করে, ঠিক আছে। তো হালকা একটা চেঞ্জ আনে, ঠিক আছে। এই ডাব্লিউটা তাদের নিজস্ব ওয়াইডটা আস্তে আস্তে করে বৃদ্ধি পায়, ঠিক আছে, ভয়েডের মধ্যে। তাহলে এটা সম্পর্কে ধারণা শেষ। দ্বিতীয় আরেকটা ধারণা দিল যে ই এর মানটা কখন বৃদ্ধি পাবে, যদি সয়েলের কম্প্যাকশন কম হয়। আর যদি সয়েলের কম্প্যাকশন বেশি হয় তখন ই এর মানটা কি হবে, আস্তে আস্তে কমবে। তাহলে কম্প্যাকশন কম হলে বাড়বে, কম্প্যাকশন বেশি হলে ই এর মান কমবে। তো এই প্যারাটা কি সবাই বুঝতে পারছে?